অনেকে প্রশ্ন করে যে হাদিকে কেন হত্যা করা হয়েছে। হাদির চেয়ে তো অনেক বড় বড় সমন্বয় ছিল জুলাই যুদ্ধা ছিল, তাহলে হাদিকে কেন আক্রমণ করা হয়েছে? কেন হাদিকে আক্রমণ করা হয়েছে? দেখো, একবার একটা, তোমরা জিজি পোকা চিনো? জিজি পোকা, একবার একটা জিজি পোকাকে সাপ তাকে খাওয়ার চেষ্টা করছে। তখন জিজি পোকা বলল, দেখো সাপ, তুমি আমাকে খাওয়ার চেষ্টা কেন করছো? আমার শরীরে তো কোনো মাংস নেই, তুমি খেয়ে কি মজা পাবা? সাপ বলে যে আমি তোমাকে খাওয়ার চেষ্টা এটা না, যে আমি আমার খিদা নিবারণ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তুমি যে আলো দাও সে আলো আমার পছন্দ না, সে আলো নিবানো হচ্ছে আমার উদ্দেশ্য, এই জন্য তোমাকে আমি খাওয়ার চেষ্টা করছি। হাদি সে আলো দিয়েছিল এ তরুণ প্রজন্মকে, যারা জেনজি, তোমাদেরকে সে আলো দিয়েছিল। সেই আলোকে নেবানোর জন্য হাদিকে তারা কি করেছে? হত্যা করেছে। আমরা মনে করি এক হাদি মারা গিয়েছে, আমাদের সাথে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। আমরা স্লোগান দিব এখন থেকে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, এই দেশের জন্য জীবন দিব। সে হাদি আমাদের আইকনিক ফিগার, হাদি আধিপত্যবাদ বিরোধী আইকনিক ফিগার। আজকে তোমরা যারা জেনজি, তোমাদের কারণে সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। তোমাদের কারণে 17-18 বছর জঞ্জাল থেকে এই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা যেটা পারেনি, আমাদের জেনজিরা, যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম, যাদেরকে আমরা বলতাম তারা হচ্ছে পাবজি খেলে, গেম খেলে, গেমে শত্রুকে তারা মারে, গেম খেলে খেলে টিপে টিপে, কিন্তু সেই জেনজিরা যারা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সেই জেনজিরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই জেনজি দিয়ে তারা এক হাদিকে নিভিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। এক হাদিকে তারা নিভিয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, হাদির বিচার আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, জেনজিদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে, তাদের বিচার করার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। তোমরা হাদি হত্যার পরবর্তীতে কিছু মব হয়েছিল, প্রথম আলো এবং ডেইলি স্টারকে আক্রমণ করা হয়েছে। সেখানে আমরা দেখেছি প্রায় 50-এর উপরে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু হাদিকে যারা প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে হত্যা করলো, সেই আসামিদেরকে আমরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছি না। আমরা আজকের এই সুন্দর প্রোগ্রাম থেকে বলতে চাই, হাদির আসামিদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে এই সরকার আমরা যেভাবে বসিয়েছি, এই সরকারকে আমরা বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ। আজকে এই সুন্দর আয়োজন, আমি আসলে, তোমরা আজকে অনেক শীত পড়ছে, অনেক ঠান্ডা, এরপরও তোমরা যেখানে আসছো, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা 30 বছর ধরে একটা গবেষণা করেছে। তারা বলেছে হু আর হ্যাপি, এ সুখী, হোয়াট ইজ দ্য ইনগ্রিডিয়েন্টস অফ হ্যাপিনেস, সুখের সংজ্ঞাটা কি? তারা 30 বছর ধরে গবেষণা করে বের করেছে, সুখী হচ্ছে তারাই দে ক্যান এঙ্গেজ দ্য সোশ্যাল গ্যাদারিং। যারা ইন্ট্রোভার্ট নয়, যে ক্যান এঙ্গেজ দ্য সোশ্যাল কমিউনিটি, যারা কমিউনিটির সাথে চলে, যারা ইন্ট্রোভার্ট নয়, এক্সট্রোভার্ট, প্রত্যেকের সাথে চলতে পছন্দ করে, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী। আজকে লজিকবক বাংলাদেশ যে তোমাদের জন্য চমৎকার আয়োজন করেছে, এই আয়োজন করার মাধ্যমে তোমরা, সবচেয়ে বড় অবদান তোমাদের, এই ঠান্ডার মধ্যে তোমরা এই সুন্দর প্রোগ্রামকে সুন্দর করার জন্য তোমরা আসছো। এখন বিশ্রামের সময় অনেক বন্ধু বান্ধব কম্বলের নিচে এখনো শুয়ে আছে, তারপরও তোমরা এখানে আসছো। কেন আসছো? এই প্রোগ্রামকে সফল করার জন্য। আজকে লজিক অফ বাংলাদেশ সুন্দর যে চমৎকার আয়োজন করেছে, রাফি ইলমারা যে চমৎকার আয়োজন করেছে, তাদের চমৎকার আয়োজন উদ্দেশ্য কি? একবার একটা স্কুল শিক্ষক বলে যে তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও, প্রত্যেকে একটা বেলুন হাতে নিল, বলে যে তোমরা প্রত্যেক বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে, বলে যে বেলুনটা ছেড়ে দাও। পরবর্তী বেলুনটা ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষক বলে তোমরা এক কাজ করো, যে বেলুনটা তুমি তোমার নাম লিখেছো সেই বেলুনটা তুমি তোমার হাতে নাও। প্রত্যেকে 10 মিনিট ধরে তার বেলুন খুঁজেছে, কেউ তার বেলুন খুঁজে পায় নাই। শিক্ষক বলে তুমি এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে এই বেলুনটা তুমি নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দাও। দেখা গেল মাত্র 1 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বলে এখান থেকে শিক্ষা কি?
এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমিও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকে লজিক অফ বাংলাদেশ তোমাদেরকে সুখী করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন উখরিজাতিল লিন্নাস। আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। আমি তোমাদেরকে মানুষের কল্যাণ করার জন্য সৃষ্টি করেছি। আজকে লজিক অফ বাংলাদেশ তোমাদেরকে খুশি করার জন্য যে চমৎকার আয়োজন করেছে, লজিক অফ বাংলাদেশের প্রত্যেকটা ভলান্টিয়ার এবং রাফি, ইলমা প্রত্যেকের জন্য একটা করতালি আশা করছি আমি। তোমরা 2-3 দিন পরে আমাদের হ্যাপি নিউ ইয়ার নাকি নতুন বছর। হ্যাঁ, কে কি প্রিপারেশন নিয়েছো নতুন বছরের জন্য? হ্যাঁ হ্যাঁ অনেকে অনেক প্রিপারেশন নিয়েছো, কিন্তু নতুন বছরে শুধুমাত্র আনন্দ করলে হবে না। নতুন বছরে আমরা যেমন একটা নতুন বছর পাচ্ছি, আনন্দিত হই, কিন্তু আমাকে মাথা রাখতে হবে আমরা একটা বছরকে হারিয়েছি, একটা বছর শেষ। আমাদের একটা সন্তান আসলে আমরা যেমন খুশি হই, একটা সন্তান হারালেও আমরা দুঃখিত হই, তেমনি একটা বছর পেলে তোমরা যেভাবে আনন্দিত হও, আনন্দিত হলে হবে না, সাথে সাথে তোমার জীবন থেকে একটা বছর চলে গিয়েছে, সেজন্য তোমাদেরকে সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে। সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে। তোমরা এখানে যারা আছো প্রত্যেকের অনেকের বয়স 18-19 হয়েছে, 17-18 হয়েছে। উন্নত বিশ্বে যখন কারো বয়স 18 হতে যায় তখন তার মা বাবা তাকে অ্যালার্ম দেয়, তাকে ক্লিক করে যে মা বাবা তোমার বছর 18 হতে যাচ্ছে। তো সুতরাং নিজের প্রস্তুতি নিজে নাও, নিজের ইনকাম নিজে করো, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। তোমাকে 18 বছর পরবর্তীতে তোমার মা বাবা, আমরা বলছি, তোমাকে 1 টাকা আর দিব না। উন্নত বিশ্বে যখন 18 বছর পূর্ণ হয় তখন প্রত্যেক সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চেষ্টা করে। তারা বিভিন্ন রেস্টুরেন্টে জব করে। তোমরা দেখেছো বারাক ওবামার মেয়ে নিজেও একটা রেস্টুরেন্টে জব করেছে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিল। কেন রেস্টুরেন্টে কেন জব করে তারা? কারণ রেস্টুরেন্ট হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় তুমি যখন রেস্টুরেন্টে বয় হবা, যখন রেস্টুরেন্টে কাজ করবা, তখন তোমার ক্লায়েন্ট, তোমার দোষ নেই, তারপরও সে তোমার দোষ ধরবে। ধরার পরেও তুমি বলবে ইয়েস স্যার, জি স্যার, ঠিক বলেছেন, সত্য বলেছেন। এখানে ধৈর্য শিখায়, এখানে ধৈর্য শিখায়। কারণ ধৈর্যবিহীন আমাদের সমাজে, আমরা বাঙালির একটা ইগোইস্টিক, আমাদের একটা ইগো বেশি হইলে হবে না। তোমাকে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। এই জন্য উন্নত বিশ্বে তারা তাদের সন্তানদেরকে রেস্টুরেন্টে চাকরি করায়, সবসময় যেন ইয়েস স্যার, জি স্যার, আমি ভুল করেছি, আপনি ভুল করেননি, আপনি ভুল করেননি। তেমনি তোমাদের ধৈর্য লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি সব সময় যারা ধৈর্যশীল তাদের সাথে আছি। এবং আল্লাহ তাআলা কোরআন আরেকটি সূরাতে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে আছে, তারা ছাড়া যারা ভালো কাজ করেছে। ইন্নাল ওয়াল আসর ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে, তারা ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে আছে। তার মানে তোমাদেরকে এখান থেকে যারা আছো শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে আমরা 25 বছর 30 বছর ইউনিভার্সিটিতে পড়ি, এরপরে মা বাপ থেকে টাকা গ্রহণ করি। কিন্তু না, তারাই ভালো করবে যারা পড়াশোনার পাশাপাশি টিউশনি করার চেষ্টা করবে, নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবে। তোমরা তারাই ভালো করতে পারবা। এই জন্য যারা শিক্ষার্থী আছো, 18 বছর তোমার হয়ে যাচ্ছে, এখন থেকে মা বাবার উপর নির্ভরশীলতা বাদ দিয়ে দাও। আমার খুব ভালো লেগেছে, রাফির আম্মু অনেক সময় হতাশ হয় যে আমার ছেলেটা শুধু এসব প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে। আমি ওই দিন আন্টির সাথে দেখা হয়েছে, আমি বলেছিলাম একটু ধৈর্য ধরেন, আপনার ছেলে যে কোন জায়গায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না, একটু সহযোগিতা করেন ছেলেটাকে। এই ছেলে এই বয়সে পড়াশোনা করছে, মাত্র ইন্টারে পাশ করেছে এবার। এই ছেলে যে এত দূরদৃষ্টিতা, একটা লোক খুব কাতরাতে ঠান্ডায় সে জমে যাচ্ছে। তখন একটা ভদ্রলোক যাচ্ছিলেন, বলে যে আপনার কি পোশাক নেই, কাপড় চোপড় নেই? দেখলেন ওই লোকটা মারা গিয়েছে যে ঠান্ডায়, এবং তার হাতে একটা চিরকুট ছিল। সেই চিরকুটে লেখা আছে, আপনি যখন আমাকে আশা দেননি তখন পর্যন্ত আমি নিজেকে সার্ভাইভ করে নিয়েছি, যে পরিবেশের সাথে আমাকে খাপ খাইতে হবে। কিন্তু যখন আমাকে আশা দিয়েছেন যে আপনি আসবেন, তখন আমি সে আশায় বসেছিলাম।
আর নিজেকে যে সার্ভাইভ করতে হবে ঠান্ডার সাথে, সেটি আমি আর করতে পারি নাই। এজন্য আমি মৃত্যুর দিকে আমি ঠেলে পড়লাম। এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যখন কাউকে আশা দিব, তখন তো এটা মাথা রাখবো যে তাকে কখনো নিরাশ করব না। বলা হয় থাকে, গ্যাসে বাঁচে মানুষ, আশায় বাঁচে মানুষ। আমরা যখন কাউকে আশা দিব, সবসময় খেয়াল রাখা যে তাকে কখনো নিরাশ করবা না। ঠিক আছে? আমি বেসিক্যালি তোমাদেরকে যে কথা বলার চেষ্টা করেছি, আমাকে তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকের ব্রেইন কিন্তু সমান। আইনস্টাইনকে ব্রেইনকে তোমরা জানো, আইনস্টাইনের মৃত্যুর পর তার ব্রেইনকে চুরি করা হয়েছে। আমেরিকার একজন চিকিৎসক, তিনি এই ব্রেইনটাকে চুরি করেছেন। তার নাম হচ্ছে ডক্টর হার্ভে। তিনি চুরি করার পর তিনি দেখেছেন আইনস্টাইনের ব্রেইন আর আমাদের ব্রেইনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তিনি বলেছেন যে আইনস্টাইনের ব্রেইন আর আমাদের ব্রেইনের কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে থিঙ্কিং এ, চিন্তায়। থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাদেরকে চিন্তার প্রসারতাটা মানে এটা কত গুরুত্বপূর্ণ। তোমাদের সবসময় তোমরা চিন্তা করো যে তোমার বাড়ি নারায়ণগঞ্জ, তোমার দ্বারা কি বাংলাদেশে একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব কিনা। দেখো, পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে, যত চিন্তাবিদ ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন 70 থেকে 80,000 বার চিন্তা করি, তার মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ চিন্তা করি, পজিটিভ চিন্তা করি না। এই জন্য পজিটিভিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। লজিক অফ বাংলাদেশের প্রথম যে বর্ণটা, সেটি হচ্ছে এল ফর, আমি তোমাদেরকে এল দিয়ে 3টা শিক্ষার কথা বলে আমার কথা শেষ করব। এল ফর লার্ন, এল ফর লেভার, এল ফর লেক। দেখো, লার্ন অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড লার্ন সার্ভাইভিং অফ দ্য ফিটেস্ট। তোমাকে সার্ভাইভ করার জন্য ফিট হইতে হবে, এই লার্নটা শিখতে হবে তোমাকে। প্রথম লার্ন, নিজের সম্বন্ধে জানতে হবে। সক্রেটিস চমৎকার কথা বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। এবং কোরআনে আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো, তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছে, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরিগো বাজে গো খুদ নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। বলা হয় থাকে, মানুষের ব্রেন হচ্ছে মানুষের বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি তোমার ব্রেনকে বলো যে আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার, আপনার দ্বারা কিছুই হবে না। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার, ইউ ক্যান। আমেরিকান একজন প্রফেসর, তিনি বলছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি তোমাকে বলো। তুমি যদি বলো আমি সেরা, তাহলে ব্রেন বলবে ইয়েস স্যার, আপনি সেরা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার, আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি যদি একা, জীবন রেখে লাভ নেই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার, আপনি একা, আপনার জীবন রেখে লাভ নেই। তখনই আমরা সুইসাইড অ্যাটেম্প নিই। এই জন্য চিন্তার প্রসার ইজ ভেরি ইম্পর্টেন্ট। চিন্তা যে তুমি, এই জন্য এপিজে আব্দুল কালাম সবসময় সকালে ঘুম থেকে উঠে বলতেন আই এম দ্য বেস্ট, আমি সেরা। কি বলতেন? আমি সেরা। তোমরা কি বলতে পারবো তোমরা সেরা? আমার সাথে লাউডলি বলো, আমি সেরা। লাউডলি বলো, আমি সেরা, আই এম দ্য বেস্ট। তুমি যদি তোমাকে সেরা মনে করো, তাহলে পৃথিবী তোমাকে পিছানোর কোনো সুযোগ নেই। দেখো, আমাদের মাথায় বলা হয় থাকে, তোমরা জানো 2006 সালে আমরা একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করেছি কক্সবাজারে। এই অপটিক্যাল ফাইবার স্টেশনে সেটা আমরা পর্তুগাল, স্পেন হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, আমাদের ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা অপটিক্যাল ফাইবার কেবল, একটা তার। এর তারের দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। এর তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠো চলে আসছে। আজকে আমেরিকা কি করছে, আমরা এখান থেকে নারায়ণগঞ্জ বসে দেখছি। নারায়ণগঞ্জে কি করছে, আমেরিকা থেকে দেখছি। এটা কিসের কারণে জানো? এই অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে। অপটিক্যাল একটা তার। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলা গিয়ে একটা তারকে আরেকটা তারের সাথে যুক্ত করা হয়, তাহলে এই তারের দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারো, মাত্র 70,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্বজগতের সম্বন্ধে? এই বিশ্বজগতের আয়তন কত জানো তোমরা? 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটারের মধ্যে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে, 5টা মহাসাগর আছে। এবং কি আমরা যে সূর্যটা দেখতে পাই, এই পৃথিবীটা বলে যে সূর্য একটা নক্ষত্র। আমরা এই পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। বলা যায় এমন একটা নক্ষত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, সেটাকে বলে বেটেল জুইস, যেটা সূর্য থেকে মানে সূর্য যদি ওই নক্ষত্রের
সূর্যটাকে ওই নক্ষত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব।